বাংলাদেশের চাকরিজীবীদের মধ্যে এখন যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটি হচ্ছে নবম পে স্কেল। কেউ বলছে এটি হবে ন্যায্যতার প্রতিফলন, আবার কেউ বলছে এটি হবে বাজেটের উপর অতিরিক্ত চাপ। কিন্তু এই পে স্কেল কেন প্রয়োজন? আগের পে স্কেলে কী ত্রুটি ছিল, আর নতুন কাঠামো আসলে সেটা অর্থনীতির উপর কী প্রভাব ফেলবে? আমাদের সরকার এবং বেসরকারি খাতের উপরে কীরকম বেতন কাঠামো ঠিক হতে পারে, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি ইয়াসিন আরাফাত। শুরুতেই জানবো বর্তমান বাস্তবতায় কেন আমাদের নতুন পে স্কেল দরকার। বাংলাদেশের সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল চালু হয় 2015 সালের জুলাই মাসে। তখন টাকার মান ছিল $1 = 78 টাকা, আর 2025 সালে $1 = 120 টাকা, অর্থাৎ টাকার মান প্রায় 50% কমে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য অনুসারে 2015 থেকে 2025 সালের মধ্যে খাদ্যপণ্য, বাস ভাড়া, চিকিৎসা, পরিবহন, গড় জীবনযাত্রার মান ব্যয় বেড়েছে প্রায় 92%। এই পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের এমন বেসরকারি চাকরিজীবীদের বর্তমান বেতন কাঠামো আমাদের দৈনন্দিন জীবনের ব্যয় মেটাতে যথেষ্ট নয়। উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে তাদের দৈনন্দিন জীবন মেটাতে যথেষ্ট হিমশিম খাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে অবসরপ্রাপ্ত সৎ কর্মচারীরা এবং বেসরকারি খাতের লোকেরা, পরিণ জনগোষ্ঠী এবং নিম্ন আয়ের মানুষেরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি জীবনযাত্রার মান ধরে রাখা অনেক বেশি কঠিন হয়ে পড়ছে। কিন্তু সরকারি কর্মচারীরা তাদের বেতন একই রয়ে গেছে এবং বেসরকারি কর্মচারীদের বেতনও খুব বেশি বাড়তেছে না। যেখানে 2015 সালে একজন প্রথম শ্রেণীর কর্মচারীরা 50,000-এর কাছাকাছি টাকা বেতন পেতেন, তার বর্তমান বেতন ক্রয় ক্ষমতা প্রায় 26,000-এর সমান চলে এসেছে। অর্থাৎ বাস্তবে তার বেতন বর্তমানে 1/3 নেমে চলে এসেছে। এখানে মূল সমস্যা হচ্ছে জীবনযাত্রা ব্যয় বাড়ছে কিন্তু বেতন স্থির, ফলে আমাদের দেশে অনেক বেশি দুর্নীতি দেখা দিচ্ছে। আর এই জন্য নতুন পে স্কেল আমাদের জন্য খুবই দরকার। এখন আমরা প্রস্তাবিত কাঠামোটা যদি দেখি, নবম পে স্কেলে প্রথম প্রস্তাবিত কাঠামোর মধ্যে রয়েছে গ্রেড সংখ্যা কমানো। বর্তমানে গ্রেড সংখ্যা রয়েছে 20টি। তাদের দাবি হচ্ছে এইটাই 12 থেকে 16টা নামিয়ে আনা এবং সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন 30,000 থেকে 35,000 করার দাবি জানিয়েছে। আবার কিছু প্রস্তাবনায় সর্বোচ্চ বেতন 1,25,000 থেকে 1,40,000 টাকা করা এবং সর্বনিম্ন 35,000 করার টাকার উল্লেখ রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন বর্তমান অনুপাত রয়েছে 10:1। তারা বলছে এটি কমিয়ে আনা এবং প্রতি বছর প্রায় 10% কাছে ইমপ্লিমেন্ট দেওয়ারও চিন্তাভাবনা তারা করতেছে। এছাড়া তাদের দাবির অন্যতম একটি প্রধান মাধ্যম হলো সরকারি চাকরিজীবীদের যখন তারা চাকরিতে প্রবেশ করে এবং অবসর পর্যন্ত তারা 1500 টাকার কাছাকাছি চিকিৎসা ভাতা পেয়ে থাকে। বর্তমানে এই 1500 টাকা চিকিৎসায় খুব বেশি কোনো কিছুই হয় না, তাই তারা এটি বাড়ানোর প্রস্তাব করতেছে। এখন যদি আমরা সরকারি চিন্তা ভাবনা একটা প্রস্তাব আসে, সেটা খুবই যৌক্তিক যদি দিয়ে থাকে। সরকারি বিভাগ যেটা তাদের একটা প্রস্তাব করছে সেটা মানবে নাকি সেটা মানবে না, খুবই এটা হতেও পারে না হতে পারে। সেটি হচ্ছে সর্বনিম্ন 20,000 এবং সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত করা হতে পারে। প্রকৃতপক্ষে হয়তোবা এটি মানা হবে না। এটার শেষে আমরা আলোচনা করব কত পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং বেসরকারি সরকারি খাতেও কত পরিমাণে বৃদ্ধি পেতে সেটা আমরা শেষে দিকে জানবো। শুধুমাত্র একটি পে স্কেল আসলেই কিছু করা হবে না যদি অর্থনীতিতে এটির প্রভাব এবং আর্থিক টেকসইতা না আসে। নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বেশি আর্থিক উপর সুদূর প্রসারী প্রভাব ফেলবে। জাতীয় বেতন কাঠামো যদি 14 লাখের কাছাকাছি সরকারি কর্মকর্তারা আছে, তাদের বেতন বৃদ্ধি এবং রাষ্ট্রীয় ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগে যুক্ত এই সংখ্যা প্রায় 24 লাখে দাঁড়ায়, যারা পরোক্ষভাবে এই কাঠামো আওতাভুক্ত হবে। 2025-26 সালে অর্থ বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতার প্রায় 84,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ইতিমধ্যে সরকার মূল্যস্ফীতি সমন্বয়ের জন্য বিশেষ সুবিধা যেমন 1 থেকে 9 গ্রেড পর্যন্ত 10% এবং 10 থেকে 20 পর্যন্ত গ্রেডে পর্যন্ত 15% উৎস ভাতা ঘোষণা করেছে, যা জুলাই 2025 থেকে কার্যকর হয়েছে, যার ফলে অতিরিক্ত আরও 7,000 কোটি টাকা ব্যয় হচ্ছে। ফলে যদি নতুন পে স্কেলে বেতন যদি 50 থেকে 100% বৃদ্ধি পায়, তাহলে নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত আরও 30,000 কোটি টাকার কাছাকাছি ব্যয় বাড়তে পারে। এই বিপুল ব্যয় পরিচালনা করার জন্য সরকারি রাজস্ব ভিত্তিতে যথেষ্ট শক্তিশালী যদি না হয়, তাহলে আর্থিক টেকসইতার উপরে প্রশ্ন উঠবে। এজন্য সরকারকে রাজস্ব আয় বাড়াতে হবে এবং কর ফাঁকি দেওয়া কমাতে হবে অনেক বেশি। রাজস্ব লক্ষ্যের জন্য সরকারকে যতটা সম্ভব দক্ষতার সাথে কাজ করতে হবে, নাহলে পরে এটি খুব বেশি একটা সাস্টেনেবল হবে না। আর আমরা এখন যদি বেসরকারি খাতে মজুরি প্রবণতা দেখি,
বাংলাদেশে বেসরকারি খাতে মজুরি প্রবণতা সবসময় দেশের সামগ্রিক অর্থনীতি, স্বাস্থ্য, মূল্যস্ফীতি, সরকারের আর্থিক নীতির উপর নির্ভরশীল। 2024-25 সালে উচ্চ মূল্যস্ফীতি এবং কিছু খাতে মন্দার ফলে বেসরকারি খাতে মজুরিকে বৃদ্ধিকে খুবই চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বাংলাদেশে বিগত 3 বছরের উচ্চ মূল্যস্ফীতি বিদ্যমান, যার ফলে বেসরকারি খাতে শ্রমিকদের বেতন কাঠামো অনেক বেশি সংকুচিত হয়ে পড়ছে। যদিও তাদের বেতন কাঠামো প্রতি বছর বাড়ছে, কিন্তু মূল্যস্ফীতির ফলে তাদের বেতন কাঠামো অনেকটা অংশ কমে চলে এসেছে। যেহেতু সরকারি খাতে মজুরি বৃদ্ধি পাচ্ছে, এজন্য এটি মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দেবে। ফলে সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা বেসরকারি খাতকেও একটি নির্দিষ্ট সময়ের বেতন কাঠামো নির্দিষ্ট করে দিতে পারে। আমরা যদি বেসরকারি খাতে মজুরি বৃদ্ধির প্রবণতা দেখি, যেমন 2023-24 সালে প্রায় বাংলাদেশে পোশাক শ্রমিকরা প্রায় 25,000 টাকা ন্যূনতম মজুরি বৃদ্ধির জন্য আবেদন করছিল, যদিও তখনকার সরকার এটা ধানে পেনে 12,500 টাকা করে ফেলেছে। আপনি চিন্তা করতে পারেন বর্তমানে 12,500 টাকা বাজারে কি পাওয়া যায়। ওষুধ শিল্পের ক্ষেত্রে এটি 13,500 থেকে 22,000 টাকা আছে বর্তমানে, যা গ্রেড ভেদে প্রযোজ্য। এছাড়াও সরকার আরও 45 টাকাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করবে। পে কমিশন এইসব খাতে মজুরি জাতীয় বেতন কাঠামোর বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুপারিশ করবে। ন্যূনতম মজুরি বোর্ড 2025-26 অর্থবছর বেকারি, বিস্কুট, পোলট্রি শিল্প সহ আরও বেশ কিছু শিল্পে কর্মচারীদের মজুরি বৃদ্ধির সুপারিশ করবে। সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগ সিপিডি গবেষণা অনুসারে দেশের মোট শ্রমিকের 85% অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। তাদের জন্য এখন কোনো ন্যূনতম মজুরি নির্ধারিত হয় না। তাদের জন্য একটি ন্যূনতম মজুরি নির্ধারণ করে দিতে হবে সরকারকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সরকারি কর্মচারীদের বেতন এবং বেসরকারি খাতে বেতনের কাঠামো যদি আমরা তুলনা করি, পাকিস্তান অর্থনৈতিক সংকট থাকার সত্ত্বেও 2023-24 সালে অর্থনৈতিক সরকারি কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। তারা 1 থেকে 16 পর্যন্ত 35%, 17 থেকে তার উপরে গ্রেডের প্রায় 30% বৃদ্ধি করা হয়েছে। সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মজুরি তারা 32,000 পাকিস্তানি রুপি করার প্রস্তাব করেছে। আর যদি ভারতে 2023 সালে জাতীয় ন্যূনতম মজুরি প্রায় 178 রুপি ছিল, যা গত কয়েক বছর ধরে অপরিবর্তিত রয়েছে। অদক্ষ শ্রমিকদের ভারতে গড় বেতন প্রায় 70,000 রুপি পর্যন্ত হতে পারে, তবে এটি রাজ্যভেদে নির্ভরশীল হয়ে থাকে। এবং ভারতও আগামী বছর নতুন পে স্কেলে যাবে, যেখানে তাদের রাজ্যে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মজুরি প্রায় 34,000 ভারতীয় রুপিও, যা বাংলাদেশি টাকা প্রায় 48,000 টাকার কাছাকাছি করা হতে পারে। অর্থাৎ বাংলাদেশি টাকা যদি একজন শ্রমিকের মজুরি প্রায় 20,000 হয়, সেই একই শ্রমিকের ভারতের মজুরি হতে পারে সর্বোচ্চ 48,000 টাকা। যদিও ভারতের এখন তিনি নিশ্চিত না, তবে এটি প্রস্তাবনা রয়েছে। আর বাংলাদেশি শিক্ষা উপদেষ্টার মতে প্রায় শ্রমিকদের বেতন প্রায় হয়তোবা নিম্ন গ্রেডের বেতন প্রায় 100%, মাঝারি গ্রেডের বেতন প্রায় 75% এবং সর্বোচ্চ গ্রেডের বেতন প্রায় 15% কাছাকাছি বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ ন্যূনতম বেতন প্রায় 17,000-এর কাছাকাছি হতে পারে এবং সর্বোচ্চ বেতন 1,25,000-এর কাছাকাছি আসতে পারে। এটা হতে পারে বর্তমানে বাংলাদেশের ন্যূনতম মজুরি। ধন্যবাদ।